নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা অ্যাট 5। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সাধারণ মানুষের যে কথা আপনাদের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব, অর্থাৎ হাওড়া পুরসভায় 2018 সালে পুর বোর্ডের যে মেয়াদ তা শেষ হয়েছিল, তারপর গুনে গুনে 6 বছর কিন্তু অতিক্রান্ত, এখনো পর্যন্ত ভোট হলো না। কেন? পুরো পরিষেবা কোথায় দাঁড়িয়ে রয়েছে? এই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। আর আপনারা হোয়াটসঅ্যাপ করেন, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন 8588866174 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা নানান বিষয়ের সমস্যা আমাদেরকে জানাবেন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা নানান অনুষ্ঠান তুলে ধরি। যেমন আজকে হাওড়া পুরসভা নিয়ে আপনাদের সামনে আমরা অনুষ্ঠান করছি এবং তুলে ধরছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মিত্র, রয়েছেন সিপিআইএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত। এবং তারই সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। হাওড়া থেকে রয়েছে দেবব্রত ঘোষ এবং সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, আমরা জানি 2018 মেয়াদ শেষ হয়েছিল, তারপর 6 বছর কেটে গেছে। দুপক্ষের বা দু ক্ষেত্রের বক্তব্য তোমার কাছ থেকে জানতে চাইবো। এক, রাজ্য নির্বাচন কমিশন; দুই, পুর নগর উন্নয়ন দফতর। কোথায় দাঁড়িয়ে হাওড়া পুরসভার ভোট? দেখো, প্রথমেই তোমাকে বলি, নিঃসন্দেহে 2018 সালের ডিসেম্বর মাসে কিন্তু হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারপরে প্রায় 6 বছর অতিক্রান্ত হতে চলল। এবং সেক্ষেত্রে ভোটের কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ভোট হবে এরকম কোনো সিদ্ধান্তের কথা আমরা জানতে পাচ্ছি না। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সাথে আমরা আজকে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে রাজ্য সরকারের সাথে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এবং সেক্ষেত্রে আইন কি বলছে সেই আইনের বক্তব্য অনুযায়ী কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন তারা আলোচনা করবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যেরকমভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হতে পারে যে তারা ভোট করতে চাইছেন, উল্টোটাও হতে পারে, কমিশন তারাও জানতে চাইতে পারে যে নির্বাচন কবে তারা করতে চাইছেন, অর্থাৎ রাজ্য সরকার কবে করতে চাইছেন। দুটোর কোনোটাই কিন্তু এখনও হয়নি। এখনও পর্যন্ত কোনো আলোচনাই এই ব্যাপারে হয়নি, সেটা জানা গেল। এবং কেন আলোচনা হয়নি সেই বিষয়টা নিয়ে বলতে গিয়েও কিন্তু যেটা বলা হয়েছে যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের জন্য গত কয়েক মাস ধরে রাজ্য প্রশাসন পুরোপুরি যুক্ত ছিল। কাজেই সেক্ষেত্রে এই মুহূর্তে সবে নির্বাচন শেষ হয়েছে এবং সেই কারণেই আলোচনা হয়নি। কিন্তু প্রশ্নটা উঠছে যে শিলাদিত্য, যে তাহলে 2018 থেকে এই পর্যন্ত কি অসুবিধা হলো? সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে 2019 সালে যে 19 সাল, তারপরে 2020 সালে কোভিড এসে গেছিলো এবং এই পরপর যে পর্যায়গুলো যেগুলো কিন্তু পুর এবং নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে ঠিক কী কী ঘটনা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন করা সম্ভব হয়নি। এবং তার মধ্যে 3টে ইলেকশনের কথা বলা হচ্ছে, 3টে মেজর ইলেকশন। বিধানসভায় ইলেকশন ছিল 2021 সালে, এছাড়া 2023-এ যেরকম লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন গেল এবং 2024-এ লোকসভা নির্বাচন। এবং এই 3টে নির্বাচনের কোনোটার সাথেই কিন্তু পুরো নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই কিন্তু বক্তব্য প্রশাসনের এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন করা সম্ভব হয়নি। এছাড়াও এই মুহূর্তে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু পুরসভা যে কোনো মুহূর্তে হাওড়া পুরসভাতে নির্বাচন করা সম্ভব, কারণ ডিলিমিটেশনের কাজ কমপ্লিট, রিজার্ভেশনের কাজও কমপ্লিট এবং 23 সালেই অর্থাৎ গত বছরই কিন্তু এই দুটো কাজই কমপ্লিট হয়ে গেছে। কাজে চাইলে প্রশাসন যে কোনো সময় নির্বাচন করতে পারে। আরেকটা বিষয় শিলাদিত্য উল্লেখ করবো এক্ষেত্রে, যে শুধুমাত্র হাওড়া নয়, 15টা টোটাল, হাওড়া সহ টোটাল 15টা ক্ষেত্রে অর্থাৎ 15টা পুরসভার কিন্তু নির্বাচন ডিউ রয়ে গেছে এবং এই সবকটা ক্ষেত্রেই নির্বাচন একসাথে হতে পারে বা কমিশন অন্ততপক্ষে চাইছে যে একসাথেই সবকটা নির্বাচন করতে। কিন্তু যেটা তোমাকে শুরুতেই বললাম যে কমিশন একা সিদ্ধান্ত নিতে পারে না, এক্ষেত্রে রাজ্য সরকারের সাথে আলোচনা করে অর্থাৎ কনসালটেশনের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সেই আলোচনা এখনও পর্যন্ত হয়নি, কাজে কবে হাওড়া সহ আরও বাকি 14টাতে নির্বাচন হবে সেটা এখনও কিন্তু ধোঁয়াশা, কোনো রকম কোনো সম্ভাবনার চিত্র এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ সুতপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তারই সঙ্গে কিন্তু ডিলিমিটেশন কমপ্লিট, তাহলে যে কোনো সময় কিন্তু নির্বাচন করানোর মতো পরিস্থিতি রয়েছে। তাহলে কেন হচ্ছে না এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গে পরিষেবা। আর হাওড়ার ছবি ঠিক কি, তারই সঙ্গে রাজনৈতিক মহলে বক্তব্য ঠিক কি উঠে আসছে, দেবব্রতর সঙ্গে সরাসরি কথা বলবো। দেবব্রত, হাওড়ার মানুষ কি চাইছেন এবং তারই সঙ্গে এই ভোট হচ্ছে না কেন, এ নিয়ে আমরা জানি রাজনৈতিক দলগুলির, হাওড়ার মানুষের বক্তব্য ঠিক কি উঠে আসছে এখনো পর্যন্ত?
আমরা এই বিষয়ে হাওড়ার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছিলাম, বিশিষ্ট জন, পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকের সাথে আমরা কথা বলেছিলাম, এমনকি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিলাম। সাধারণ মানুষ বা বিশিষ্ট জন, প্রত্যেক অর্থাৎ শহরের মানুষজন, তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যে ভোট অবিলম্বে করানো হোক। তার কারণ দীর্ঘ 6 বছর ধরে এখানে ভোট হয়নি। পুরো পরিষেবা যে একেবারে পাচ্ছেন না তারা এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে জনপ্রতিনিধি থাকা কিন্তু খুবই প্রয়োজনীয়, এমনটাই তারা মনে করছেন। যেগুলো হয়তো কাউন্সিলরদের কাছে গেলে কাজ মিটে যেত বা সেই সমস্যার সমাধান হতো তাদেরকে বললে, কিন্তু সেগুলো গিয়ে কর্পোরেশনে বলতে হচ্ছে, সেই বা অতদূর গিয়ে সেটা বলাও অনেক সময় সম্ভব হচ্ছে না। ফলে ভোট হোক এই দাবি কিন্তু একেবারেই জোরালো হচ্ছে। তবে বিরোধীরা তারা যেটা মনে করছেন যে সদিচ্ছার অভাব রয়েছে এবং সে কারণেই শাসক দল এই ভোট করাতে চাইছে না। তবে ভোট করানো যে খুবই জরুরি, একান্ত প্রয়োজনীয়, এমনটা মনে করছে শাসক দলের নেতা মন্ত্রীরাও। তারাও কিন্তু জানাচ্ছেন যে ভোট অবিলম্বে করানো দরকার এবং জনপ্রতিনিধি থাকাটা যে খুবই দরকার, সেটা কিন্তু তারা মেনে নিয়েছেন। ধন্যবাদ দেবব্রত। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী তাদের বক্তব্যই বাকি উঠে আসছে, অবশ্যই করে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আর এ ব্যাপারে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কোনো বক্তব্য কি সামনে আসছে জানবো। এ নিয়েই কথা বলে সঙ্গে রয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কিছু কি জানা যাচ্ছে এই ব্যাপারে মন্ত্রীর বক্তব্য? দেখো, মন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নির্দিষ্ট সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে যেহেতু রাজ্যে বর্ষা চলে এসছে, ফলে বর্ষার মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সম্ভব নয় এবং বর্ষার পরেই পুজো, ফলে কার্যত পুজোর পরে সেক্ষেত্রে ভোট নিয়ে ভাবনা চিন্তা হতে পারে, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। যদিও এক্ষেত্রে পুরো নগর উন্নয়ন মন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ধন্যবাদ সুতপা, দেবব্রত এবং শ্রেয়সী, তিন প্রতিনিধি সমস্ত আপডেট তুলে ধরলো। অতিথিদের কাছে যাব, প্রথমেই সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। সব্যসাচী, আমরা জানি সিপিআইএম এর তরফ থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তারই সঙ্গে হাওড়ার বাসিন্দা, পুরো পরিষেবা কেমন পাচ্ছেন? নাগরিক সব্যসাচীর কাছে প্রশ্ন। নাগরিক সব্যসাচীর কাছে প্রশ্নের থেকেও বড় কথা হচ্ছে যে এই হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা একটি মামলা করি। সেই মামলাটি আমরা হাইকোর্টে করি। সেই মামলাটি শুনানি আগামী সপ্তাহে আবার শুরু হবে, কারণ আজকেই সেই মামলাটি উল্লেখ করা হয়েছে। কাকতালীয়ভাবে আজকেই আপনাদের এই অনুষ্ঠান হচ্ছে। কতগুলো কথা একটু পরিষ্কার করে বলে নেওয়া ভালো। 2018 সালে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে এবং কোভিড, যদি আপনারা মনে করে থাকেন, কোভিড কিন্তু আমাদের এখানে এসেছিল 2020। এই সময় কিন্তু কোভিডের আক্রমণ এসেছিল। 19-এ কিন্তু ভোট করা যেত, সেই ভোট করা যায়নি। কোভিড ছিল 22 পর্যন্ত। এর মধ্যে বিধানসভা ভোট হয়েছে 22 ফেব্রুয়ারি মাসে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার ভোট হয়েছে। হাওড়া এবং বালি এই দুটি পুরসভা আলাদা করে ভোট করাবেন বলে আদালতে একটি হলফনামা তৎকালীন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি জমা করেছিলেন। এবং সেই সময় দেখা যায় যে এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে দুটি আলাদা পুরসভা, আসলে দুটো আলাদা পুরসভা নয়। আসলে 2015-তে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছিল। আবার এটাও জানা যায় 2021 সালে সম্ভবত বিধানসভায় একটি আইন পাশ করিয়ে বালি পুরসভাকে আবার বিচ্ছিন্ন করা হয়। এই পরিপ্রেক্ষিতে তৎকালীন গভর্নর জগদীপ ধনকর তিনি একটি নোট দিয়েছিলেন এবং সেই নোট দিয়ে জানতে চেয়েছিলেন এর কারণটা কি। এই জায়গা পর্যন্ত বিষয়টা দাঁড়িয়ে যায়। আমি এই জায়গা পর্যন্ত সব্যসাচী বাবু আপাতত জানলাম। আসবো আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, তার বক্তব্য তুলে ধরবো, তারই সঙ্গে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো। একটু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কৃষাণু মিত্র। কৃষাণুর কাছে যাব। কৃষাণু, এই যে বিষয়টা উঠে আসছে এখনো পর্যন্ত সূত্র মারফত যে ভোট করানোর মতো উপযুক্ত পরিস্থিতি রয়েছে হাওড়া পুরসভায়, কিন্তু তাও ভোট করানো হচ্ছে না, বিরোধীদের বক্তব্য তুলে ধরবো, যেখানে ইতিমধ্যে জানা যাচ্ছে সদিচ্ছার অভাব। কেন? না দেখো, যেটা সব্যসাচী হয়তো কিছুটা বললো, ওদের মতো করে বললো, কিন্তু বিষয়টা হচ্ছে যে বালি পুরসভার সংযুক্তিকরণ যে হাওড়ার সাথে, তো তারপরে এটা অনুভব করা হয়েছে দলের এবং ওখানকার মানুষের পক্ষ থেকে যে সম্ভবত এটা সেই মতো মানুষের সমস্যার সুরাহা করতে পারছে না, তার জন্য বালিকে পুনরায় যে আগের যে অবস্থা ছিল সেটাতে ফিরিয়ে দেওয়া।
তো এর দরুন একটা অচলাবস্থা ছিল, এবং জানি তো রাজ্যপালের এইসব বিলে সই করা নিয়ে একটা অনীহা আছে বিজেপির শাসনে। এই রাজ্যপালরা চূড়ান্ত অসহযোগিতার নিদর্শন রেখেছেন। তো সেই দরুন আমাদের একটু অসুবিধা হয়েছে। তার মধ্যে কোভিড তো ছিল, যেটা তোমরা বলেছো। আর শুধু আমাদের এই রাজ্যে নয়, আজকে মহারাষ্ট্রতেও 27টা মিউনিসিপ্যালিটি এবং পৌরসভা সেখানে দীর্ঘদিন ধরে 2019-20 থেকে সেগুলোতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসরাই চালাচ্ছে। তবে আমরা দলীয়ভাবেও চাই যে যত দ্রুত সম্ভব প্রশাসনের পক্ষ থেকে যে এই ইলেকশনগুলো করানো হোক। দলীয়ভাবে চাওয়া হচ্ছে, কিন্তু তবু হচ্ছে না কেন, এটাই তো প্রশ্ন। তন্ময় বাবু, দেখুন, এই বালি এবং এই হাওড়া পুরসভায় এগুলো যে ঘটনাগুলো ঘটে চলেছে, এগুলো সব তৃণমূলের রাজনীতির জন্যে। আর যদি আপনি বলেন যে রাজনীতি নয় এর মধ্যে, তাহলে বলবো এই সরকার একটি তুগলকি সরকার চলছে, সেই জন্য আজকে এই দুটো পুরসভার এই অবস্থা। কারণ হচ্ছে, দেখুন, 2013 সালে লাস্ট ভোট হয়েছে এই বালি পুরসভা আর হাওড়া পুরসভা, এই দুটো পুরসভা তৈরি হয়েছে ব্রিটিশ আমলে। এবার 2015 হঠাৎ করে কি মনে হলো যে দুটো পুরসভাকে এক করে দেবো। কারণ কি, নাকি উন্নয়নটা বেশি হবে। তাহলে কি আগে উন্নয়ন হচ্ছিল না? এবার উন্নয়ন যখন করবে বলে 2015 এক করা হলো, তাহলে 2018 কেন ভোট হলো না? কারণ 2018 হাওড়ায় তৃণমূলের মধ্যে এত দ্বন্দ্ব ছিল, তাদের মনে হলো যে এখন যদি ভোট করাই তাহলে হাওড়া পৌর নিগমে আমরা হেরে যাব, ওই জন্য ভোট করালো না। এরপরে দেখুন 2019, তখনও কিন্তু কোভিড নেই। 2019-এ দেখা গেল যে বালি পুরসভায় 7টা জায়গা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল মনে করলো এখন ভোট করানো ঠিক হবে না, ভোট হলো না। 2021-এ জেতার পরে তাহলে চিন্তা করুন, 2015 এক হলো, 2021-এর পরে বিধানসভায় বিল আসলো যে দুটো পুরসভাকে আলাদা করতে হবে। তাহলে এই 6 বছরে কি উন্নয়ন হলো ওখানে? উন্নয়ন ওখানে হচ্ছে ওই ইললিগাল বিল্ডিং ও বেআইনি নির্মাণ চলছে, ড্রেনে জল জমছে, এই সমস্ত উন্নয়ন হয়েছে। অনেকগুলো অভিযোগ করা হচ্ছে, কিন্তু সব্যসাচী একটু আগে যে জায়গাটায় বলেছিল, যে কথা আমরা দেখলাম কৃষাণুর মুখেও, রাজ্যপালের প্রসঙ্গ উঠে এলো। ডক্টর সুজয় চক্রবর্তী এই মুহূর্তে হাওড়া পুর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান, তিনি এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন একটুখানি শুনিয়ে দেবো। বিগত 3 বছরে প্রায় আমরা যে পরিমাণ রাস্তা করেছি, আমরা যে পরিমাণ আলো লাগিয়েছি, আমরা যে পরিমাণ পানীয় জল পৌঁছে দিয়েছি, হাওড়াতে যে ওয়াটার লগিংয়ের বিশেষ জায়গায় যে প্রবলেম ছিল, বেলগাছিয়া থেকে পঞ্চরণতলা মেন রোডে জল জমা থেকে, এইগুলোর কিন্তু আমরা এই 2.5-3 বছরে এই বোর্ডই কিন্তু আমরা দিদির আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা মানুষকে সুরাহা দিতে পেরেছি। যদি নির্বাচিত কেউ থাকেন তাহলে নিশ্চিতভাবে, কারণ তিনি চোখ হিসেবে কাজ করতে পারবেন সেই ওয়ার্ডটা। তো 2021 সালে ঘোষণা হয়ে গিয়েছিল যে কলকাতা পুরসভার সাথে হাওড়া পুরসভার ভোট হবে, এবং দিনও ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু তখন তদানীন্তন যিনি মাননীয় রাজ্যপাল ছিলেন, তিনি কোনো কারণে তিনি জানেন উনি সই না করে উনি নানা রকম সমস্যার মধ্যে ফেলে উনি চলে গেলেন, এবং সেই তখন থেকে একটা আইনি জটিলতার মধ্যে হাওড়া পুরসভা এবং সাথে বালিরও সমস্যা হয়ে গেল। তাহলে কোথায় আটকে রয়েছে পুরো পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব, এবং তারই সঙ্গে হাওড়ার বাসিন্দারা, তাদের বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা, সাধারণ নাগরিক, তাদের বক্তব্যই বাকি উঠে আসছে। দেখাবে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়, বাংলার 5-এর সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলার 5-এ। এবং হাওড়া পুরসভায় এতগুলো বছর কেটে গেলেও, 6 বছর কেটে গেলেও কেন ভোট হচ্ছে না, এই নিয়ে আমরা আলোচনা করছি। এবং তারই সঙ্গে সাধারণ মানুষের বক্তব্য কি, বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতরা তারাই বা কি বলছেন, এবং তারই সঙ্গে বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন শোনাবো। বিশেষ করে কোনো কাউন্সিলর নেই এখানে, কোনো মানুষকে কিছু সুবিধার জন্য তাকে যেতে হচ্ছে সেই অনেক দূরে এমএলএদের কাছে। এমএলএদের কাছে চাপও বাড়ছে, এমএলএদের সবসময় পাওয়া সম্ভব নয়। জল জমা ময়লা দূষণ নগরী হিসেবে চিহ্নিত হয়ে গেছে হাওড়া। ধরুন আপনি যদি এই রামতলা চত্বরই বলতে পারেন, এখান থেকে আপনি কালীবাজার মোড় অব্দি যাবেন, যে কতবার আমাদের দাঁড়াতে হয় তার নেই কোনো, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ তার
নিজস্ব নির্বাচন করবার অধিকারটা এখানে হারিয়ে ফেলেছে। আগে যেমন পুরসভায় যে সমস্ত কাউন্সিলরদেরকে এরা নির্বাচন করত, পছন্দের কাউন্সিলর, তারা সেটা পাচ্ছে না। রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে কাউন্সিলররা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রেই তারা দায়িত্ব নিতেন, সেটা যে দলেরই হোক। তারা নিজস্ব এলাকাকে হাতের তালের মতো চিনতেন এবং তারা নিজেদের ক্ষেত্রে সেইগুলোকে তারা ব্যবহার তাদের কাজে লাগাতেন, তাদের পরিচিতিটাকে। মানুষ যদি নির্বাচন করতে না পারে তার পছন্দের একজন কাউন্সিলরকে, তাহলে তার লাভটা কি? গণতন্ত্র ব্যাপারটাই তো এখানে বোগাস। প্রথম কথা বলি, লোকসভা ভোটও তো হয়ে গেল, এরপরে ভীষণ জরুরি হয়ে পড়েছে আমাদের পুরসভার ভোট হওয়া। কারণ একজন প্রতিনিধি দরকার, কাউন্সিলর দরকার। অনেক অসুবিধে হচ্ছে। রেমালের পরে পাড়ায় যে জলটা জমেছিল, সেই জলটা বেরোতে এবারে প্রচুর সময় লাগলো। এই জলটা জমা জলের অসুবিধাতে আবাসনে দীর্ঘদিন লিফট বন্ধ ছিল। রাস্তার জল না নামলে লিফট চলবে না, এটা কিন্তু আমাদের কোম্পানি জানিয়ে দিয়েছে। আমরা কাকে জানাবো? আমাদের প্রতিনিধি দরকার, ভোট দরকার, তাড়াতাড়ি ভোট হোক। হাওড়ার ডিলিমিটেশনের নামে কিছু আর বিস্তৃত করে হাওড়ার এরিয়া বাড়বে, তার জন্য 6 মাসের একটা এক্সটেনশন করলো হাওড়া প্রশাসন। সে এক্সটেনশন 6 মাসের এক্সটেনশন কখন 6 বছর হয়ে গেল বুঝতে পারলাম না। রাজ্যপালের কাছে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল রাজ্য প্রশাসনের। আজ পর্যন্ত রাজ্যপালকে স্যাটিসফাই করতে পারেনি জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন। টিএমসির নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ভয়তে তারা প্রথমের দিকে ভোট করলো না। এখন তারা লুটে পুটে ভোট করতে চাইছে, কিন্তু তারা সঠিক পথে নেই। টিএমসি বোর্ডে যতটা ইলিগাল বিল্ডিং করে তাদের কাছ থেকে অবৈধ টাকা আসুল করেছিল, তাদের থেকে কয়েক গুণ বেশি এই 6-7 বছরের মধ্যে হয়েছে। রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য রয়েছে এবং তারই সঙ্গে কিন্তু সাধারণ মানুষ, হাওড়ার যারা বাসিন্দা, তাদের বক্তব্য কোথায় কোথায় মূলত সমস্যা উঠে আসছে আরও জানাবো পুরো বিষয় নিয়ে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। হাওড়া পুরো ভোট এবং তারই সঙ্গে পরিষেবা নিয়ে আমরা বারবার করে প্রশ্ন তুলছি এবং এই পুরো বিষয় তুলে ধরছি। আর এই নিয়েই প্রতিক্রিয়া ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তিনি কি বলেছেন? অপরদিকে রাজ্যের আরও এক মন্ত্রী, প্রতিমন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, তিনি কি বলেছেন? হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বক্তব্য এবং পরিবেশ কর্মী বা পরিবেশবিদ সুভাষ দত্ত, তাদের কি বক্তব্য উঠে এলো শোনাবে। প্রত্যেকেই হাওড়ারই বাসিন্দা। পার্লামেন্ট ইলেকশন আগে আমি ফিরাদ হাকিম এই দপ্তরের মন্ত্রী, এমএ ডিপার্টমেন্টের মিনিস্টার, আমি তো বলেছিলাম যে পার্লামেন্ট ইলেকশনের পরে যাতে পুরসভা ভোটটা হয়। আর একটা পৌর বোর্ড কয়েকজনের চোখ দিয়ে গোটা হাওড়া শহরকে দেখা সম্ভব হয়। তো সুতরাং সেই কারণে আমি বলেছি অবিলম্বে ইলেকশনটা করে কমপ্লিট করে যাতে পুরো বোর্ড তৈরি হয়ে যায়, সেটা আমি আমাদের দলকে বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দরকার হলে এটা নিয়ে আলোচনা করব। এটা মানুষ পার্লামেন্ট ইলেকশনে একভাবে ভোট দেয়, আর পৌর বোর্ডে লোকাল ইস্যুর উপর একরকম ভোট দেয়। তা সুতরাং এই বিষয়ে আমরা নিশ্চিত যে আমরা প্রায় সবকটি আসনই পাব আগামী নির্বাচনে। মানুষ তো অবশ্যই অভিযোগ তো করবেই, কেন তারা যদি পরিষেবা না পায় তাহলে অবশ্যই তারা অভিযোগ করবে। আর আমার মনে হয় অনেক শীঘ্রই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই নির্বাচনটা করাবে কর্পোরেশনের। তো আমরা সবাই অপেক্ষায় আছি, কিন্তু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমাদের ঘাড়ের ওপরে সব চাপটা আছে বিধায়কদের ওপরে। বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সকলেই চান যাতে হাওড়ার পুর নির্বাচন হয়, কিন্তু হাওড়ার পুর নির্বাচন যাতে কোনো রকম অগণতান্ত্রিক পদ্ধতিতে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে না হয়, সেটার ব্যাপারে সকল বিরোধী দল কিন্তু সতর্ক। যেভাবে শাসক দল জোর করে হাওড়ার পুরসভার নির্বাচন করতে চাইছেন, সেটার ব্যাপারেই সকল বিরোধী দলের আপত্তি। সকল বিরোধী দলকে এক্ষেত্রে ডাকা উচিত, কারণ যে ডিলিমিটেশন পদ্ধতিটা, যে পদ্ধতি প্রয়োগ করছেন শাসক দল, সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই ডিলিমিটেশন কতটা অঞ্চলে হয়েছে, কতটা অঞ্চলে হয়নি, এটার ব্যাপারেও বৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়ার দরকার। সকল বিরোধী দলের কাছে এটার পরিষ্কার হওয়ার প্রয়োজন। এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে জোর করে করিয়ে নেওয়ার আউটকাম হাওড়াবাসীকে বারবার ভুগতে হয়েছে। পুর
নির্বাচন হচ্ছে না এটা ঠিক কথা, হওয়াটা দরকার, তার কারণ একটা দায়বদ্ধতা আসে সরাসরি। কিন্তু হাওড়ার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কি? হাওড়া শহরের আকাশ চুরি হয়ে গেছে, বাতাস ডাকাতি হয়েছে এবং হাওড়ার নর্দমায় প্রমোটিং হয়েছে। সেই প্রমোটিংটা কে করেছে? হাওড়া পুরসভা করেছে। যে দূষিত জল আমরা পান করছি তার কোনো তুলনা সারা বিশ্বে নেই। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু এফিডেভিট দিয়ে আমার মামলাতে হাইকোর্টে জানিয়েছিল যে সুয়ারেজের লাইন আর জলের লাইনের মধ্যে ফাউলিং হচ্ছে। সুতরাং এইসব সমস্যাগুলো যদি নিরসন না হয় তাহলে পুরসভা নির্বাচন হলো কি না হলো সাধারণ মানুষের কিছু যায় আসে না। আবার আসবো আলোচনায়। সব্যসাচী, যে প্রসঙ্গটা উঠে আসছে, আইনি জটিলতার কথা একটা বলা হচ্ছে, রাজভবনে গিয়ে ফাইল আটকে রয়েছে এই প্রসঙ্গ তোলা হচ্ছে, আর অপরদিকে পুরো পরিষেবা জল জমা নিয়ে অভিযোগ উঠছে, তারই সঙ্গে অভিযোগ উঠছে একাংশের বেআইনিভাবে প্রমোটিং, পর অভিযোগ। তাহলে কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি সব্যসাচী? পরিস্থিতি অত্যন্ত জটিল এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে পর্যন্ত আমি ওখানে নির্বাচনী প্রচারের সময় ছিলাম। বিভিন্ন জায়গায় মানুষ দলমত নির্বিশেষে তারা এই অভিযোগ করবেন, যখনই আমরা যে কোনো রাজনৈতিক দলের মানুষ যাচ্ছেন সেখানে তাদের একটাই কথা যে পুরো পরিষেবা তারা পাচ্ছেন না। আচ্ছা, একটা সার্টিফিকেটের জন্য কাউকে যদি এমএলএর কাছে যেতে হয়, কাউকে যদি এমপির কাছে যেতে হয়, কাউকে যদি মন্ত্রীর কাছে যেতে হয়, তাহলে সেই মানুষটি পরিষেবা পাচ্ছেন এই কথা আমরা বলতে পারবো না। অসহায় অবস্থা হচ্ছে এই হাওড়া পুরসভার যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের অবস্থা যদি দেখেন, ভয়াবহ অবস্থার মধ্যে তারা আছেন। তারা রেগুলারলি তাদের পেমেন্ট পাচ্ছেন না। তারা কোনো রকমভাবে তাদের যে পরিমাণ যে লেবার ল লেজিসলেশন যেগুলো মান্যতা দেওয়ার কথা পুরসভা সেটা মানছেন না। তারপরে আমরা দেখলাম যে এই মুহূর্তে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যিনি মাথা, তার আমি বলছি আপনাকে, আজকে দেখুন এই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যিনি মাথা, তার কথা শুনুন। তিনি বলছেন কি? তিনি বলছেন এই বোর্ড খুব সফল। আচ্ছা, কেউ কখনো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সফলতা নিয়ে আলোচনা করে? ভারতবর্ষের সংবিধান সম্পর্কে যদি তার ন্যূনতম ধারণা থাকতো, আমাদের সংবিধানের ৭৪তম সংবিধান সংশোধনী সম্পর্কে তার যদি ন্যূনতম ধারণা থাকতো, তিনি এই কথা বলতেন না। এই কথাটা ঠিক তিনি বললেন না। নির্বাচন করবেন কি করবেন না এটা রাজ্য সরকারের কথা, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমি নির্বাচন কমিশনকে প্রশ্ন করব, তারা কিসের জন্য অপেক্ষা করছেন? ইমিডিয়েটলি রাজ্য সরকারকে সামন করা উচিত যে ইমিডিয়েটলি এখানে নির্বাচন করতে হবে। এটা সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার যদি রাজ্য সরকারের ভৃত্যের কাজ করেন তাহলে তাদের পক্ষে কোনোদিন এই নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে সংবিধান মোতাবেক কাজ করতে হবে। কিছুদিন আগে দেখবেন হাওড়া পৌরসভার বিভিন্ন জায়গায় ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং শুরু হয়েছে। নর্দমার মধ্যে মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে উইদাউট সেফটি সিকিউরিটি। আর সেফটি সিকিউরিটি নিয়ে ম্যানহোলে নামানো হচ্ছে এবং যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ সেই কাজ সেখানে করা হচ্ছে, এই অভিযোগ পাওয়া যাচ্ছে। আজকে হাওড়া পুরসভার গণতন্ত্র না থাকবার জন্য আজকে এই ধরনের কাজ, এমন কি আপনি জানেন যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, জল দাঁড়ানো, জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। এই গত কয়েকদিন আগে উৎসব গেছে, সেদিনকে বিভিন্ন জায়গায় শুধু বোরিং লাইন এত হয়ে গেছে জলের অভাবে, আজকে জল পৌঁছতে পারছে না কর্পোরেশন। কিসের জন্য এই অবস্থা তৈরি হচ্ছে? সব্যসাচী, অনেকগুলো প্রশ্ন। সব্যসাচী প্লিজ একটু সঙ্গে থাকতে হবে। আমাদের সঙ্গে কৃষাণু রয়েছে, একটু কৃষাণুর প্রতিক্রিয়া নিতেই হবে। কৃষাণু, এই যে পর অভিযোগ উঠছে, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের পরিষেবা সব পাচ্ছেন না, এটা এই কথা কেউ বলছে না, কিন্তু যে যে জায়গায় ব্যাঘাত ঘটছে তার উত্তর কে দেবে? শাসক দলে আপনারা না, শিলাদিত্য, দেখো তুমিও হাওড়ার নিবাসী, তো সুতরাং এইভাবে যেটা সব্যসাচী বলার চেষ্টা করছে, ওদের আমলেই তো হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে বোধহয় ১৯৮০ সালে। তো তারপরে হাওড়ার মানুষের কি সমস্যা শুরু হয়েছে দীর্ঘদিনের, সেখানকার জঞ্জাল থেকে শুরু করে জলের কষ্ট থেকে রাস্তা ঘাটের মেরামতির অভাব বা রাস্তার বিস্তারের অভাব, এই নিয়ে দীর্ঘদিন আমাদের বিগত ১০-১২ বছরে বরঞ্চ হাওড়ার মানুষ নতুন নতুন রাস্তা দেখেছে যেগুলো মেইন সিটির সাথে বা হাইওয়ের সাথে কানেক্টিভিটি আরো বাড়িয়েছে। জলের সমস্যা অনেক ক্ষেত্রে আছে, আবার অনেক ক্ষেত্রে সমস্যার সুরা হয়েছে। এইগুলো মানে একভাবে সিপিএম তো মাঠে ময়দানে নেই, ওরা শুধু কোর্টে আছে, তো ওরা আদালতে মামলা টামলা করছে।
এখন বিষয়টা হচ্ছে আমরা তো 2021 সালে নির্বাচনটা করতে চেয়েছিলাম, তার জন্য বিজ্ঞপ্তি এবং যা ফর্মালিটিস ছিল সেইগুলো করা হয়েছিল, কিন্তু যারা করতে আটকে দিয়েছে সেটা হচ্ছে বিজেপি এবং তাদের রাজ্যপাল। আমরা একটু প্রতিক্রিয়া নিয়ে নেব, বিজেপির প্রতিনিধি রয়েছে কৃষাণু, একটুখানি আটকাচ্ছি প্লিজ, একটু প্রতিক্রিয়া নিয়ে নেব। তারই সঙ্গে বলছে আমার ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে এই অনুষ্ঠানে কোনো সম্পর্ক নেই, আমার বাসস্থানের সঙ্গে এই অনুষ্ঠানেরও কোনো সম্পর্ক নেই। তন্ময় বাবু দেখুন, আমি একটা কথা বলবো যে তৃণমূল পুরসভার উন্নয়ন বলতে গেলে বোঝায় ওদের কাউন্সিলরদের উন্নয়ন, নেতাদের উন্নয়ন, বেআইনি বাড়ি থেকে তোলাবাজি করা। সেই জন্যে এই কাউন্সিলররা দেখবেন ভোটে জেতার আগে তারা ভাঙা সাইকেল করে ছেঁড়া জামা পরে ঘুরে বেড়ায়, তারপরে ভোটে জেতার পরে 5 বছরের মধ্যে তারা বিদেশি গাড়ি চড়ে 5টা গলায় চেন পরে ঘুরে বেড়ায় আর হোটেল আর রেস্টুরেন্টের মালিক হয়। কারণ ওখানে সিন্ডিকেট রাজ চলে, মাফিয়া রাজ চলে, আর এই প্রমোটারি চলে, আর সেগুলো সমস্ত বেআইনি। আর তৃণমূল ভোট করাতে চাইবে না, কারণ সেই পয়সাটা যদি ভাগ ঠিক মতন কালীঘাটে আসে তাহলে ভোট করানো দরকার হয় না, কারণ কাউন্সিলর বেশি থাকলে ওই পাটুলির মতন অবস্থা হবে, কাউন্সিলরের মধ্যে ভাগাভাগির মধ্যে ঝামেলা হবে। সেই জন্য আসল মানুষের পরিষেবা চায় না। এই জন্য দেখুন টিএমসি কিন্তু বলে আমরা ভোটে জিতেছি, এই ভোটে 69টা পুরসভায় তৃণমূল পিছিয়ে 121-এর মধ্যে, এবং সেখানে তারা ক্ষমতায় আছে। তার মানে কিরকম পরিষেবা দিয়েছে তার থেকে পরিষ্কার। কৃষাণু আসবো, কিন্তু কৃষাণু আসবো প্লিজ 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 প্লিজ, সাধারণ মানুষের জন্য যেহেতু অনুষ্ঠান করছে উত্তর আমাদের চাই, তাই মানুষ কি বলছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা, হাওড়ার বাসিন্দারা, তারা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরবো। এবং তারই সঙ্গে এই বক্তব্যের পাশাপাশি যেদিকে আমরা নজর রাখবো যে মূলত বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের পাশাপাশি সাধারণ মানুষের বক্তব্য একটু তুলে ধরি। রাস্তাঘাট এখন তো ইদানিংকালে ভীষণভাবে লোডশেডিং হচ্ছে, বড় বড় বিল্ডিংয়ের কারণে যে নর্দমাতে পরিষ্কার করা হচ্ছে না, তার ফলে ভীষণভাবে জল জমছে। স্বাস্থ্য পরিষেবা এবং এই যে কনজারভেন্সি ড্রেন এবং বিভিন্ন রকম জায়গায় যে জল জমা হয় সেই জলটা পরিষ্কার ঠিকভাবে হয় না। সেই বর্ষায় আমরা প্রত্যেক মানুষ একটু বৃষ্টি হলেই প্রত্যেকের বাড়িতে জল জমে যায়। পুরসভার ভোট হচ্ছে না বলে নানা রকম সমস্যা হচ্ছে, হয়তো কাজ হচ্ছে না একেবারেই বলবো না, কিন্তু সমস্যা হচ্ছে কীরকম যে আমার খুব পরিচিত একজন, তিনি পুরীতে বেড়াতে গিয়ে মারা গেলেন। সেক্ষেত্রে তার কাউন্সিলরের সার্টিফিকেট দরকার ছিল, কেন লোকাল যাকে চেনে কাউন্সিলরের সার্টিফিকেট দরকার ছিল। এই টোটোর সংখ্যাটা এত বেড়ে গেছে, আমি জানি না আগামী সময় আমরা কীরকমভাবে রাস্তা চলবো, কেননা গাড়ি নিয়ে বেরোতে গেলে একটা জায়গা থেকে একটা জায়গায় তো যাওয়াই যায় না। বিশেষ করে বেশ কিছু অঞ্চল, হাওড়া ময়দান, শালকিয়া, এই ধরনের অঞ্চলগুলোতে, বা কদমতলা অঞ্চল, এই ধরনের অঞ্চলগুলোতে কিন্তু খুব একটা সমস্যা তৈরি হয়েছে। বক্তব্য শোনাবো এবং তারই সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমরা আসবো, কিন্তু তার আগে আরো একবার শুনে নেব ডক্টর সুজয় চক্রবর্তী, পুরো বোর্ডের চেয়ারম্যান, তিনি ঠিক কি বলেছেন পুরসভা ভিত্তিক বিষয় নিয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন দফতরকে জানানোর প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শোনাবো। তো এই বোর্ডে কিন্তু আমরা যেরকম সাপোর্ট পেয়েছি আমাদের ইউডিএমএ থেকে, আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব যেভাবে উনি আমাদের সাপোর্ট করেছেন, আমাদের সমস্ত বিধায়ক, আমাদের হাওড়ার যারা রয়েছেন মাননীয় মন্ত্রী সহ সমস্ত যারা বিধায়ক, তারা সর্বতোভাবে সাহায্য করেছেন এবং করছেন। পরিষেবাকে আরও উন্নত করতে গেলে নিশ্চিতভাবে একটা ভোট দরকার। কৃষাণু, এই আলোচনায় যেটা বারবার করে উঠে আসছে মানুষের পরিষেবা, তারা কিন্তু পাননি এটা বলছে না, কিন্তু এখনো যেখানে খামতি রয়ে গেছে বৃহত্তর অর্থে যে বড় বড় ইস্যুগুলো রয়েছে সেগুলো সমাধান তাহলে কবে হবে কৃষাণু? দেখো, এই যে বারবার রথীনবাবু বললেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তো গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান প্রদত্ত গণতন্ত্র বলে যে রাজ্যপালের কাছে কোনো বিল গেলে তিনি তার মতামত একবার চাইবেন, দ্বিতীয়বার গেলে তা অনিচ্ছা সত্ত্বেও তাকে সই করে সেটা ফেরত দিতে হবে, সেটা রাজ্যের গণতান্ত্রিক সরকারের ম্যান্ডেট। রাজ্যপালের প্রশ্নের উত্তর কৃষ্ণবাবু শুনে নিন, রাজ্যপালের প্রশ্নের উত্তর রাজ্য সরকার পাঠায়নি, এই সব্যসাচী বাবু বলতে পারবেন। কোর্টে গিয়ে শুনুন, আপনাদের অ্যাডভোকেট জেনারেল কোর্টে গিয়ে মিথ্যে ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন রাজ্যপাল নাকি বিল সই করে দিয়েছে, তারপরে দেখা গিয়েছে রাজ্যপাল সই করে তো সেটা কোর্টে গিয়ে বলেছিলেন। আমি একটা কথা বলি, সব্যসাচী প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কৃষাণুবাবু বললেন এইমাত্র, কৃষাণুবাবু এইমাত্র বললেন যে রাজ্যপাল একবার বিলটা পাওয়ার ফেরত পাঠিয়ে
মতামত জানতে চাইতে পারেন, ঠিক ওই জায়গাটাতে আটকে আছে। রাজ্য সরকার বলতে পারছেন না যে কেন বালিকে আলাদা করা হয়েছিল, কেন বালিকে যুক্ত করা মানে যুক্ত করা হলো, কেন বালিকে আলাদা করা হচ্ছে। কারণ বালি পুরসভা বলে যে সাবেক পুরসভাটা ছিল, না 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 স্যাটিসফাই করে উত্তরটা তো দিতে হবে, সেই উত্তরটাই দেওয়া নট নেসেসারি, সমস্যাটাই উত্তরটা তো দিতে হবে। বালি পুরসভাটা যা খোঁজার চেষ্টা কিন্তু আমরাও করছি এবং সাধারণ মানুষের কথা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং তুলে ধরবো। আবার একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায় বাংলা এট 5 এর সঙ্গে থাকুন। জানি আমরা আলোচনা করছি বাংলা এট 5-এ হাওড়ায় পুরো ভোট কবে হবে সেই নিয়ে প্রশ্ন এবং তারই সঙ্গে পুরো পরিষেবা। আর এই প্রসঙ্গ নিয়েই সুজয় চক্রবর্তী পুরো বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি বলেছেন কাজ করছেন তাই তো ভোট পাচ্ছেন, কি বলেছেন। আর অপরদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কি বলেছেন শোনাবো। মানুষ একদম পরিষেবা পাচ্ছে না এটা ঠিক না, তাহলে মানুষ তার খুব নিশ্চিতভাবেই লোকসভা ভোট হলো মানুষ সেখানে প্রতিফলিত হতো। আমরা দেখেছি আমাদের আরবান এরিয়ায় মানুষ আমাদের অকুণ্ঠ আশীর্বাদ করেছেন, তো তার জন্য পুরসভারও তো এখানে একটা পরিষেবার ব্যাপার ছিল। কিন্তু হ্যাঁ, এটা আমি আপনার সঙ্গে একমত হব যে আমাদের পরিষেবা আরও আমরা উন্নত করতে পারি, এটা ডেফিনেটলি দরকার এবং তার জন্য একটা নির্বাচিত বোর্ড হলে নিশ্চিতভাবে সকলের সুবিধা হবে। নাগরিকরা পুরো পরিষেবা পাচ্ছে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা মিউনিসিপ্যালিটিকে ব্যবহার করে যে উপার্জনের সুযোগ পাওয়া দরকার সেই পরিষেবা তৃণমূল পুরোটা পাচ্ছে। অতএব নাগরিকদের পুরো পরিষেবার আর প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস জানে যে কোনো একটা জায়গায় ভোট হলে যদি কিছু আসনেও বিরোধীরা জেতে, যদি পুরসভা তৃণমূলের হাতছাড়া হয়তো আলাদা কথা, যদি কিছু আসনেও বিরোধীরা জেতে তাহলেও পুরসভার খরচাপাতির যে হিসেব দেওয়ার দায় চলে আসবে সেই দায়কে পাশ কাটিয়ে যাতে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড নিয়োগ করে পুরো টাকাটা নিজের পকেটে ভরে নেওয়া যায়, তার জন্য পুরো ভোট এ রাজ্যে হবে না। যেখানে যেখানে ওরা সুযোগ পেয়েছে বছরের পর বছর ভোট ওরা আটকে রেখেছে। খালি হাওড়া পুরসভা একটা না, একাধিক পুরসভায় এখন হাওড়ায় ভোট হচ্ছে না। তিন অতিথির কাছে আসবো খুব সংক্ষেপে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। তাহলে সমাধান কোন পথে? কৃষাণু প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আর বারবার অভিযোগ উঠছে টাকা পয়সা নয় ছয়ের অভিযোগ উঠছে এবং বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে। কৃষাণু খুব সংক্ষেপে প্লিজ। না না, শতরূপ যেগুলো বললো সেটা হয়তো ওদের 34 বছরের অভিজ্ঞতা থেকে বলছে, আমাদের অভিজ্ঞতা ভিন্ন আছে। আমরা নিশ্চয়ই এত সত্ত্বেও আমরা চাই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরটা কখনো পার্মানেন্ট সলিউশন নয়, একটা নির্বাচিত বোর্ড হোক এবং তার জন্য 2021-এও পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন রাজ্যপালের অসহযোগিতা আর বিজেপি এত জ্ঞান দেওয়ার আগে এটা মনে রাখা দরকার, বম্বের মতো শহরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা সেই শহরটা চালাচ্ছে এবং 27টা মিউনিসিপ্যালিটি মহারাষ্ট্রতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। দেখুন, এখানে ভোট যদি এখন অবাধ নির্বাচন হয়, আমি আপনাকে বলে যাচ্ছি এই বালি এবং হাওড়া দুটো পুরসভাতেই তৃণমূল হারবে। সেই জন্য ওরা ভোট করাবে না। এই ফিরহাদ হাকিম যে বলছেন, বাহানা দিচ্ছেন যে এখন নাকি বর্ষা এসে যাচ্ছে, তারপরে নাকি পুজো এসে যাচ্ছে। আমি বললাম পুজোর পরে এসে যাবে ডেঙ্গু, ওখানে মানুষের ডেঙ্গু হবে, মৃত্যু হবে, তখনও ভোট হবে না। কারণ এই তৃণমূল ভোট করলে ওখানে মুশকিল আছে, ওরা ভোট করাতে যাবে। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনার, উনি কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলেননি। আমাদের প্রতিনিধি সেই তথ্য তুলে ধরেছে। সব্যসাচী, সমাধান কোন পথে? দেখুন, আমি ছোট্ট করে বলছি যে হাওড়া পুরসভায় তৃণমূল ভোট করাতে চাইছে না। তার কারণটা খুব পরিষ্কার। কেন? কৃষাণু তো বলছেন যে হ্যাঁ আমরা চাইছি। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান তিনি নিরপেক্ষ থাকবেন, তিনি দলের কথা বলছেন। দিস ইজ হিজ নলেজ। ডক্টর সুজয় চক্রবর্তী বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, তিনি নিরপেক্ষ থাকবেন, তিনি অ্যাপয়েন্টেড, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছেন। এরপর আর কি থাকতে পারে? এইটাই হচ্ছে হাওড়া পুরসভার হাল। তৃণমূল ব্যাকডোর এন্ট্রি দিয়ে দলীয় লোকেদের দিয়ে পুরসভা চালাচ্ছে, এর বেশি কিছু নয়। ভোট করাতে হবে, আদালতের সামনে অডিটেড অ্যাকাউন্ট জমা দিতে হবে, হাওড়া পুরসভার সব দুর্নীতির মুখোশ খোলা হবে। আমাদের সময় একেবারেই শেষ। আমাদের সব অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং এই সমস্ত কিছুর বিষয় আমরা আপনাদের সামনে প্রত্যেক দিনের মতো তুলে ধরি। কি অর্থাৎ আপনাদের মতামত আমরা চাই। আমরা মতামত চেয়েছিলাম আপনাদের কাছে, যে বিষয় আমরা তুলে ধরেছিলাম হাওড়া পুরসভায় ভোট হলেই কি সব সমস্যার সমাধান। সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম, প্রচুর মানুষের উত্তর আমরা পেয়েছি ইতিমধ্যেই। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন 8588666174 এই নাম্বারে। যেমন তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়
প্রশ্নের জবাবে আপনারা বলেছেন ইউটিউবে 20,000 মানুষের এখনো পর্যন্ত উত্তর আমরা পেয়েছি। তারা কি বলেছেন? ইউটিউবে হ্যাঁ নায়ের উত্তরে বলেছেন হ্যাঁ 63% মানুষ, না বলেছেন 37% মানুষ। অপরদিকে ফেসবুকে 80% মানুষ একই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন, 20% মানুষ না বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।